হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 7 পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, সংবিধান ফরাসি সংবিধান সভা কিভাবে ফ্রান্সের চার্চ সমস্যার সমাধান করেছিল? দেখো অ্যান্সারটা প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে তোমাদের শুরু করতে হবে। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব শুধু রাজনৈতিক পট পরিবর্তনই ছিল না, বরং তা ছিল প্রাচীন সমাজ কাঠামোর আমূল সংস্কারের এক প্রচেষ্টা। বিপ্লব পূর্ব ফ্রান্সের ক্যাথলিক চার্চ ছিল রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র, অত্যন্ত প্রভাবশালী ও বিত্তশালী। বিপ্লবের পর সংবিধান সভা বা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির সামনে প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় রাষ্ট্রের দেউলিয়া অর্থনীতি ও চার্চের সীমাহীন বিশেষ অধিকার। তাই নতুন সংবিধানের প্রণেতারা চার্চকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে এনে এক ধর্মনিরপেক্ষ প্রশাসনিক কাঠামো গড়ার উদ্যোগ নেন। এবার বলা হচ্ছে, দেখো, চার্চের সংস্কার ও সমস্যার সমাধান। এই সমস্যার সমাধানে সংবিধান সভা অত্যন্ত কঠোর ও বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করে। প্রথমত, অর্থনৈতিক সংকট মোকাবিলার উদ্দেশ্যে বিশপ ট্যালির প্রস্তাব মেনে 1789 সালে নভেম্বর মাসে চার্চের যাবতীয় ভূসম্পত্তি বাজেয়াপ্ত করে তাকে জাতীয় সম্পত্তি বলে ঘোষণা করা হয়। আর এই সম্পত্তির ওপর ভিত্তি করে অ্যাসাইনেট নামক কাগজের মুদ্রা চালু করা হয়, যা তাৎক্ষণিকভাবে ফ্রান্সের অর্থনীতিকে ধসে পড়ার হাত থেকে রক্ষা করে। দ্বিতীয়ত, 1790 সালে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি বা যাজকদের সংবিধান প্রবর্তনের মাধ্যমে চার্চের ওপর পোপের আধিপত্য খর্ব করা হয়। আর এই আইনের দ্বারা চার্চকে রাষ্ট্রের একটি দপ্তরে পরিণত করা হয় এবং যাজকদের সরকারি কর্মচারীর মর্যাদা দিয়ে রাষ্ট্র থেকে বেতন প্রদানের ব্যবস্থা করা হয়। শুধু তাই নয়, যাজকদের ফরাসি সংবিধানের প্রতি আনুগত্যের শপথ নেওয়াও বাধ্যতামূলক করা হয়েছিল। এবার উপসংহার। পরিশেষে বলা যায়, সংবিধান সভার এই সংস্কার চার্চের দীর্ঘদিনের একচেটিয়া ক্ষমতা চূর্ণ করে তাকে রাষ্ট্রের অধীনস্থ করতে সফল হয়েছিল। তবে এর ফলাফল ছিল মিশ্র। পোপ এই ব্যবস্থার তীব্র বিরোধিতা করায় ফরাসি যাজক সমাজ শপথ গ্রহণকারী এবং শপথ গ্রহণের অস্বীকারী এই দুই বিবদমান গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে। আর এই ধর্মীয় সংঘাত বিপ্লব বিরোধী মানসিকতাকে উস্কে দিয়েছিল এবং ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতে দীর্ঘস্থায়ী অস্থিরতার জন্ম দেয়। এবার দ্বিতীয় প্রশ্ন, ফ্রান্সে সন্ত্রাসের শাসনের সংক্ষিপ্ত মূল্যায়ন কর, অর্থাৎ সন্ত্রাসের শাসনের সংক্ষিপ্ত মূল্যায়ন। এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবে সেটা এবারে বুঝে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে সন্ত্রাসের শাসন এটা বুঝে নাও। প্রথমেই ভূমিকা। ফরাসি বিপ্লবের ইতিহাসে 1793 থেকে 1794 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কাল এক অত্যন্ত বিতর্কিত ও রক্তক্ষয়ী অধ্যায়, যা সন্ত্রাসের শাসন নামে পরিচিত। জেকোবিন দলের নেতা রোবসপিয়ারের নেতৃত্বে পরিচালিত এই শাসন ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল অভ্যন্তরীণ প্রতিবিপ্লব এবং বৈদেশিক আক্রমণের হাত থেকে সদ্যজাত ফরাসি প্রজাতন্ত্রকে রক্ষা করা। তারপর সন্ত্রাসের শাসনের মূল্যায়ন। এবার দেখো, সন্ত্রাসের শাসনের মূল্যায়ন করতে গেলে এর ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই বিচার করা প্রয়োজন। ইতিবাচক দিক থেকে দেখলে তৎকালীন ফ্রান্সে চরম অরাজকতার পরিস্থিতিতে এই কঠোর শাসন ছিল সময়ের দাবি। ঐতিহাসিক সবুল ও ম্যাথিয়েজ একে জরুরি অবস্থার সরকার বা যুদ্ধকালীন একনায়কতন্ত্র বলে অভিহিত করেছেন। তারপরে কি দেখো, গণনিরাপত্তা কমিটি ও বিপ্লবী বিচারালয় এর কঠোর পদক্ষেপের ফলে ভোদে অঞ্চলের
রাজতন্ত্রী বিদ্রোহ দমন করা সম্ভব হয়, রাজতন্ত্রী বিদ্রোহ দমন করা সম্ভব হয় এবং বৈদেশিক শক্তিজোট পরাজিত করে ফ্রান্সের অখণ্ডতা রক্ষা করা যায়। এছাড়াও ল অফ ম্যাক্সিমাম এর মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেঁধে দিয়ে অর্থনীতির ধস আটকানো হয়েছিল। অন্যদিকে এর নেতিবাচক দিক ছিল অত্যন্ত ভয়াবহ ও অমানবিক। সন্দেহের আইন প্রয়োগ করে শুধুমাত্র সন্দেহের বশে হাজার হাজার মানুষকে গিলোটিনে হত্যা করা হয়, যার মধ্যে অনেকেই ছিল নিরপরাধ। এই সময় ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণরূপে খর্ব করা হয়। বিপ্লবের মূল মন্ত্র সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, তার মধ্যে স্বাধীনতাকেই এই পর্যায়ে বিসর্জন দেওয়া হয়েছিল। ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে রোবসপিয়ার নিজেই একনায়কে পরিণত হয়। এবার উপসংহার দেখো। পরিশেষে বলা যায় সন্ত্রাসের শাসন ছিল এক সংকটজনক পরিস্থিতির সন্তান। এটি হয়তো ফ্রান্সের ধ্বংসের হাত থেকে রক্ষা করে বিপ্লবের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল, কিন্তু তার জন্য যে বিপুল রক্তমূল্য দিতে হয়েছিল তা মানব ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। তাই ঐতিহাসিকদের মতে সন্ত্রাসের শাসন ছিল সমসাময়িক ফ্রান্সের জন্য এক প্রয়োজনীয় অমঙ্গল। এবার আজকের ক্লাসের পরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন দেখো। ফ্রান্সে 1830 সালে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট বিশ্লেষণ করো। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। এখানে কি লিখবে দেখো। ঊনবিংশ শতকে ইউরোপের ইতিহাসে 1830 সালের জুলাই বিপ্লব এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 1815 সালে ভিয়েনা ব্যবস্থার মাধ্যমে ফ্রান্সে বুর্ব রাজবংশের পুনরুদ্ধার ঘটে। রাজা অষ্টাদশ লুই 1814 সালে সনদ দ্বারা রাজতন্ত্র ও বিপ্লবের আদর্শের মধ্যে এক আপোষ মীমাংসার চেষ্টা করেছিল, কিন্তু 1824 সালে তার মৃত্যুর পর ভাই দশম চার্লস সিংহাসনে বসলে সেই ভারসাম্য নষ্ট হয়ে যায়। মূলত দশম চার্লসের চরম স্বৈরাচারী ও প্রতিক্রিয়াশীল নীতি জুলাই বিপ্লবের প্রেক্ষাপট রচনা করেছিল। এবার প্রেক্ষাপট বিশ্লেষণ দেখো। দশম চার্লস ছিলেন রাজতন্ত্রের দৈব সত্য তত্ত্বের বিশ্বাসী এবং ফরাসি বিপ্লবের ঘোর বিরোধী। তিনি ক্ষমতার এসেই বিপ্লবপ্রসূত গণতান্ত্রিক ভাবধারা নস্যাৎ করে পুরাতন তন্ত্র ফিরিয়ে আনার উদ্যোগ নেন, যেটাকে আসিয়ান রেজিম বলা হচ্ছে। তিনি দেশত্যাগী অভিজাতদের ক্ষতিপূরণের জন্য ক্ষতিপূরণ বিল পাস করে এবং শিক্ষা ও সমাজ জীবনে ক্যাথলিক চার্চের নিরঙ্কুশ আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করেন, যা ফ্রান্সে উদারপন্থী মধ্যবিত্ত শ্রেণীকে ক্ষুব্ধ করে। আর পরিস্থিতি চরম আকার ধারণ করে যখন 1829 সালে তিনি কট্টর রাজতন্ত্রী পলিগনাককে প্রধানমন্ত্রী নিয়োগ করেন। 1830 সালে সাধারণ নির্বাচনে উদারপন্থীরা বিপুল জয়লাভ করে। রাজা জনমতকে উপেক্ষা করে 25শে জুলাই কুখ্যাত জুলাই অর্ডিন্যান্স বা 4টি স্বৈরাচারী আদ্যদেশ জারি করে। এর মধ্যে সংবাদপত্রের স্বাধীনতা হরণ, নবনির্বাচিত আইনসভা ভেঙে দেওয়া এবং ভোটাধিকার সংকুচিত করার মতো পদক্ষেপ নেওয়া হয়। এবার উপসংহার। পরিশেষে বলা যায় জুলাই বিপ্লব ছিল কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি ছিল দশম চার্লসের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ফরাসি জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। রাজা সময়ের পরিবর্তনকে অস্বীকার করে জবরদস্তির পুরাতন তন্ত্র চাপিয়ে দিতে চেয়েছিল। আর তার এই রাজনৈতিক অদূরদর্শিতা বুর্ব রাজবংশের পতন ডেকে আনে এবং ফ্রান্সে জুলাই রাজতন্ত্র বা আর্লিয়েন্স রাজবংশে এর সূচনা হয়। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর।